জনপ্রিয়তার কারণেই কিন্তু তারা সিঙ্গাম বলতো, বলে যে এটা একটা ভাতের হোটেল। মদ্যপান করে আমাদের পুলিশের মাথার মধ্যে সে অস্ত্র ধরেছিল। আইনের লোক, আপনি চাইলে তো অ্যাকশন নিতে পারেন, আপনি নেন না কেন তাহলে? আমি তো হাওড়ে ফুটবল খেলছিলাম, তো যদি এরকম করে আমাকে চাকরি থেকে বের করে দেয়। যেই বেতনে আসলে 1.5 থেকে 2 লাখ টাকার একটা সোয়েটার তিনি ব্যবহার করতে পারেন। আমি একজন ডিআইজি, একটা সুইটার তো পড়তেই পারি, তাই না? 1 মাসের মধ্যে 8 কোটি টাকা উদ্ধার করলো। সেখানে আপনার টিম যদি কাজ করে থাকে, তার মানে আমরা কি ধরে নিতে পারি যে পুরো পুলিশ তুরাগে চলে গেছে, গিয়ে সেখানে একটা বন ক্ষেতের মধ্যে তাকে রেপ করেছে। এরকম সে শতাধিক মেয়েকে টাকার পরে মেয়েটা দেখে লাভ মেরে চিৎকার করে, এই তো রেপিস্ট। ভাই একটা ঘটনাই না, মানে মানুষের আকাশে তুলতে পারে আবার ডাউন করে দিতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজি কিবরিয়া শোতে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে, এবং অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে রাখছি আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমার আরজি কিবরিয়া যে পেজটি রয়েছে সেখানে। আজকে আমি যাকে নিয়ে আমার অনুষ্ঠানটি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি তাকে আসলে পরিচয় করিয়ে দিতে হবে না। তার একটা সুবিশাল পরিচিতি সারা বাংলাদেশে আছে, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, তার কাজের কারণে। তিনি কখনো ব্যাপকভাবে আলোচিত, কখনো কখনো সমালোচিত, কিন্তু তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা। যার কথা বলছি তিনি আমাদের, তার নাম শুনলে আপনারা তাকে চিনতে পারবেন। তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, হারুনুর রশিদ। আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে আসার জন্য। আপনি কেমন আছেন? না, ধন্যবাদ। আসলে আসলে ভালো আছি। জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এই যে এত এত আলোচনা, এত এত সমালোচনা, কিংবা আপনাকে সবাই আলাদাভাবে চেনে আপনার কাজের বাইরেও, এটা কতটুকু এনজয় করেন? না, আসলে এনজয় তো আমি করি, সবসময় এনজয় করি, কারণ সবাইকে নিয়ে তো আলোচনা হয় না। যেহেতু আমাকে নিয়ে আলোচনা হয়, নিশ্চয়ই ভালো কিছু আছে। আমি এটা ভালো অর্থে দেখি। আচ্ছা। এবং আপনি হয়তো মনে করতে পারেন যে আলোচনা হয় কেন। আসলে আলোচনা হয় তাদেরকে নিয়ে যারা কাজ করে, এবং কাজ করতে গেলেই আপনি 50টা বা 100টা কাজ করতে গেলেই দু একটা কাজের হয়তো সমালোচনা হতে পারে। তা আমি মনে করি যে আমার ভালো অর্থেই ম্যাক্সিমাম আলোচনাগুলি হয়, এবং আমি যেখানেই যাই, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যেখানেই যাই, আমি যখন দেখি প্রতিটা মানুষ আমাকে দৌড়ে এসে হঠাৎ করে বলে যে আপনি মুখ না, আপনাকে তো চিনি, আপনাকে, আপনার ভক্ত, আপনার সাথে একটু সেলফি তুলি, আমার খুব ভালো লাগে। শুধু বাহিরে না, বাংলাদেশেও যেখানেই যাই মানুষ আমাকে নিয়ে বেশ উচ্চ প্রশংসা করে, যে আপনার কাছে গিয়েছিলাম, আপনি আমার কাজ করে দিয়েছিলেন। আমার মনে নেই যখন বলে যে আপনি কাজটা করে দিয়েছিলেন, আপনি কাজটা করে দিয়েছিলেন। এখন যেটা আপনি বলছেন যে আলোচনার বাইরে মাঝে মাঝে সমালোচনা হয়, আসলে আমরা যারা পুলিশে কাজ করি দুটি পক্ষ নিয়ে কাজ করি সবসময়। কারণ আমরা কাস্টমস বা অন্যান্য ক্যাডার যারা, তারা এক পক্ষ নিয়ে কাজ করে, ইনকাম ট্যাক্স তারা কাজ করে এক পক্ষ নিয়ে, অ্যাডমিন এক পক্ষ নিয়ে কাজ করে। তার একজন লোক গেলেন, তার কাজটা হলো কি হলো না, বাট আমরা কাজ করি দুটি পক্ষ নিয়ে সবসময়। দুটি পক্ষ বলতে? দুটি পক্ষ বলতে সেখানে একজন লোক এসে আমার কাছে একটি মামলা করলেন, একজন বাদী আর একজন বিবাদী, রাইট। বা একজন লোক এসে বলেন আমাকে ইপটিজিং করেছে, অথবা আমাকে প্রতারিত করেছে, আমাকে এটা করেছে, ওটা করেছে। তা আমরা স্বাভাবিক, যে লোকটা আমার কাছে আসছে তারটা শুনি আমরা, তো শুনে তাকে যদি আমি প্রপারলি সার্ভিস দিতে পারি তো সে খুশি হয়। আবার তার যে কমপ্লেইন যার বিরুদ্ধে, তাকে ধরে আনলে সে মনে মনে রাগ করে যে আমাকে ধরে আনেছে পুলিশ, এটা করে। তাহলে আমরা তো আসলে বেসিক্যালি সবার তো আমরা পাই না। ফাইন। সো এক পক্ষের কাছে আপনি প্রশংসিত হবেন, আরেক পক্ষের কাছে আপনি সমালোচিত হবেন। যার কাছে প্রশংসিত, যার কাজটা করে দিই, সেও যে মানে খুব একটা প্রশংসা করে তা না, এরকম। সে বলে যে এটাই বোধহয় পুলিশের কাজ, পুলিশ তো এটাই করবে। আর যে লোকটাকে আমরা ধরে নিয়ে আসি, সে বলে যে পুলিশ আমার না ধরলে পারতো, পুলিশ আমাকে বেশি টর্চার করেছে, এমনি বলে এগুলি। বলতে গেলে আসলে আমরা এগুলি শুনি, কিন্তু আমরা মনে করি আমাদের কাজটা, আমরা ফিল করি আমার কাজটা আমরা সঠিকভাবে করতে পেরেছি কিনা। জি, আমরা একটু ছোটবেলাটা জানতে চাই। কেমন পরিবারে আপনি বড় হয়েছেন, আপনার ছাত্র জীবন, শিক্ষা জীবন, সবকিছু একটু শুনতে চাই ধারাবাহিকভাবে। বেড়ে ওঠাটা একদম পল্লীর নিবৃত্তে, একদম হাওড়ে। আচ্ছা। আপনি যদি হাওড়ে কখনো যান, সেখানে দেখবেন একদিকে 6 মাস দিগন্ত জলরাশি, হাওর আর হাওর, পানি আর পানি, মাঝে ছোট্ট একটা গ্রাম। আবার যখন 6 মাস চলে যাবে,
তখন দেখবেন যে সবুজ। একদম সমারোহ সবুজ, মাইলের পর মাইল, মানে মানে ধান ক্ষেত, মানে কোথাও মাঝে মাঝে ছোট একটা গ্রাম, ওই জায়গায় কিন্তু আমার জন্ম। সেখান থেকে আমার থানার শহরে যেতে লাগে মানে 3 থেকে 4 মাইল হেঁটে যেতে হতো। বাবা কি করতেন? আর বাবা ছিল একজন কৃষক, এবং আমার দাদা খুব পারিবারিকভাবে অনেক বড় লোক ছিল। আচ্ছা। মানে জামাই জামাত ছিল, পেশে ছিল। যেহেতু দাদার অনেক ছেলে মেয়ে ছিল, সেই হিসেবে মানে বিশেষ করে আমার বাবার সেই পরিমাণ সম্পত্তিতে যে ভালোভাবে শহরে গিয়ে লেখাপড়া করা, সে সামর্থ্য তো আমাদের ছিল না। ওকে। তাই আর গ্রাম থেকে যে মানে যে শহরে লেখাপড়া করা, তখনকার দিনে অনেক খরচের বিষয় ছিল। কারণ এক বছরে একটা ছিল মানে 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 ফসল, বছরে একটা ফসল ছিল, ওকে। বড় ধান যেটাকে বলে। তো এই এক বছরে একটা ধান ফলন করে 6 মাস তাকে বসে বসে খেতে হতো। অর্থাৎ বর্ষা যে 6 মাস কোনো কাজ নাই, মানে দেখা যেত যে এই দিগন্ত জলরাশি ঢেউ এসে বাড়িতে মানে বাড়ির বাড়ি উঠানে। ভেঙে ফেলছে। মানুষ সবাই, ছেলে মেয়েরা সবাই গিয়ে কোনো মতে তার বাড়িটা রক্ষা করার জন্য বলে গায়েল, অর্থাৎ ওখানে গিয়ে কোনো মতে বাড়িটা রক্ষা করছে। এর পাশাপাশি কোনো স্কুলও নেই। সেখানে আপনাকে বর্ষাকাল হলে নৌকা দিয়ে আপনাকে 3 মাইল যেতে হতো ওই স্কুলে, আর বর্ষা চলে গেলে হেঁটে যেতে হতো 3 মাইল। এত রিমোট এরিয়াতে? হ্যাঁ, একটা রিমোট এরিয়া, হাওর অঞ্চল। এখন হাওর অঞ্চল অনেক ইমপ্রুভ ডেভেলপ হয়েছে। করেছে অনেক, রাইট। তখনকার সময় বিদ্যুৎ ছিল না, কপিবাতি ছিল। সেই কপিবাতি দিয়ে তখনকার ওই যে মানে বাড়িতে মানে টিচার রাখা, এটাকে বলে জাগির। মানে জাগির মাস্টার। এই জাগির মাস্টার আমাদের আব্বা আম্মা রেখে দিতেন। আমরা তার বাড়ি ঘরে 20-30 জন ছেলে মেয়ে এই জাগির মাস্টারের কাছে পড়তাম, সকাল বিকাল রাত কপিবাতি জ্বালিয়ে পড়তাম। তারপরে স্কুলে যেতাম, ওই তো 1 মাইল 2 মাইল ধরে নৌকা দিয়ে সেখানে যেতাম। যেদিন জ্বর হতো, বৃষ্টি হতো, মানে আফাল, এটাকে বলে আফাল হতো, সেই আফালে কিন্তু নৌকা চলতো না, স্কুলে যাওয়া বন্ধ ছিল। বৃষ্টি জ্বর এর মধ্যে দেখা যেত যে কোথাও যাওয়া যাবে না। একটা মানুষ যদি মারাও যায়, কোনো নৌকা চলে না, এত ঢেউ তার মধ্যে কিন্তু। এবং সারা দিনে একটা নৌকা আসতো, এটা ঢোল বাজাইতো ওই গ্রামের কাছে এসে। অর্থাৎ আপনি শহরে যাবেন, আপনাকে আগের দিন ভোরবেলায় রেডি হয়ে থাকতে হতো, ঢোল বাজাইতো, একটা গ্রামের একটা জায়গায় ভিড়াতো, সেখানে উঠতো। যদি ওই নৌকাটা আপনি মিস করতেন, আপনাকে আর শহরে যাওয়া হতো না। এই পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা বড় হই। তারপরেও কিন্তু কয় ভাই বোন ছিলেন? হ্যাঁ, কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। নাই লেখাপড়ার কতটুকু সাপোর্ট ছিল ওই সময়টাতে? হ্যাঁ, ওই সময় তো আমার বিশেষ করে আমার আব্বা আম্মা বা আমার বিশেষ করে আমার মার, সে মানে তখন তো গ্রামে একটা এমন ছিল যে কারো যদি 3-4টা ছেলে থাকে, তখন বলতো যে ঠিক আছে 2 জন গৃহস্থী করবে। গৃহস্থী মানে হাল চাষ করবে, একজন লেখাপড়া করবে, একজন ইয়ে করবে, এরকম একটা ইয়ে ছিল। কিন্তু আমার মার একটা ইয়ে ছিল যে না, লেখাপড়া সবাইকে করতে হবে। মানে আমার এই 2 ছেলে হাল চাষ করলে আমার যে পরিস্থিতি হবে, না করলে তাই হবে। অর্থাৎ সবাইকে লেখাপড়া কষ্ট করে হলেও লেখাপড়া করতে হবে। যার কারণে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাদের 4 ভাইকে কিন্তু তারা লেখাপড়া করিয়েছেন। এবং সবাই গ্রাজুয়েশন, মানে আমি পুলিশ, আরেকজন আছে পুলিশ, আরেকজন আছে নার্কোটিক্সে, আরেকজন ডাক্তার। ও মানে 3 জন বিসিএস এ? না, ওরা বিশেষ না, একজন ডাক্তার, ওকে, আরেকজন হলো পুলিশে আছে, আচ্ছা, ইন্সপেক্টর, ওকে, আরেকজনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 92-93 সেশনে পড়াশোনা ভর্তি হই। কোন সাবজেক্টে ছিল? আমি সোশ্যোলজিতে ছিলাম। সোশ্যোলজিতে ছিলেন। ওই সময়টাতে কি টার্গেট করেছিলেন যে আমি বিসিএস করব? না, আসলে মানে আমার একটা মানে আমি যখন ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছিলাম, তখন এই মানে দিগন্ত জলরাশি দেখতাম, তারপরে হাওর বাউর দেখতাম, নদী নালা দেখতাম। তার মাঝেও আমার মনে মনে মানে আমি ইচ্ছা পোষণ করতাম আমি শহরে লেখাপড়া করব। তখন শহরে আসার পরে আমার কাছে, তখনই শহরে যখন আসলাম ক্লাস 9-এ উঠে কিশোরগঞ্জ, তখন আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে আমি মানে পুলিশ হব। আচ্ছা, মানে কোনো কারণ আছে? কোনো কারণ না, আমার কাছে মনে হয়েছে যে এই পেশাটা থেকে বোধহয় কিছুটা মানুষকে স্বস্তি দেওয়া। আমরা দেখতাম আগে গ্রামে
একটা দারোগা সাহেবের যে দাপট ছিল, গ্রামে গেলে গ্রামে মানুষ দৌড়ে পালাতো, মানুষের লোকজন, ওই দারোগা সাহেব ওসি সাহেব তো অনেক দূরে, তার সাথে দেখা করার একটা প্রতীতি থাকতো যে সে আমার, এবং মানুষ গর্ব করে বলতো আমার দারোগার সাথে আমার পরিচয়। ওই যে পরিচয় বললো তার কাছে মানুষ গিয়ে ভিড় করতো, ওর লোক ওর পরিচয় আছে। এই যে একটা প্রবণতা থেকে আমার কাছে মনে হতো যে পুলিশ হলে বোধহয় মানুষকে একটা সেবা দেওয়া যাবে, মানুষটাকে ইয়ে করবে, এটা মনে হতো। এই ধরনের পরিবারের সাধারণত ছেলেমেয়েরা রাজনীতির সঙ্গে যুক্ত হয় না। আপনার ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কি কোনো ইতিহাস আছে? লাইক আপনার বাবা রাজনীতি করতেন বা কারো দ্বারা আপনি দেখেছেন বা ইন্সপায়ার হয়েছেন? না, আমার বাবা তো একজন মুক্তিযোদ্ধা এবং আমার পরিবার তো স্বাধীনতার সপক্ষের একজন সবাই। জি। আমরা যে পরিবার থেকে এসেছি সেই পরিবার থেকে রাজনীতি করার মতো সে শক্তি সামর্থ্য আমাদের তখন ছিল না। মানে আমি হয়তো এমন অনেক ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে, আমি এখন কল্পনা করি যদি আমি ওইটা করতাম তো ওইটা আমার না হতে পারতো। ওই দিনের যেটা মারামারিতে এবং আমার সামনে থেকে একদিন পারতো মানে বাড়ি হলো মানিকগঞ্জ, যে কোনো একটা ঘটনায় উনি গুলি খেয়ে মারা গিয়েছিলেন। তো ওই দিন ওই সময় আমার সূর্য হলের সামনে ঘটনাটা ঘটেছিল, ইন্টারন্যাশনাল হলের সামনে একটা সূর্য হলের ক্যাফেটেরিয়ার সামনে, ঠিক আমার কাছে উনি গুলিটা খেয়েছিলেন। তারপর আমরা তাকে ধরে নিয়ে মল চত্বরে নিয়ে আসছিলাম। তা তখন আমি মনে করতাম যে এই গুলিটা তো আমার গায়ে লাগতে পারতো, এরকম তখনকার সময়। এইরকম অনেক ঘটনা আছে যে মানে মানে হল কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের জীবন, যে মানুষের যে ভাগ্যটা, মানে আমিও তো আমি আমার চেষ্টা করেছি, বাট হয়তো আল্লাহ এটাকে ঠিক করে দেয়। যার কারণে দেখা গেছে যে আমি অনেক রাজনীতি করলেও বা বিভিন্ন ঘটনার সাথে সম্পৃক্ত হলেও আমি বিসিএস প্রথম বিসিএস দিয়েছিলাম 20তম বিসিএস, সেখানে আমি অনার্স পাস করে মাস্টার্স হওয়ার আগে আমি 20তম বিসিএস দিয়েছিলাম, সেখানে আমি চান্স পেয়েছি এবং আমি যথাযথ আমি তখন রিটেন পাস করার পরে আমার মাস্টার্স রেজাল্ট হয়েছে। তো এর মধ্যে আমি আবার আপনার ভাইবা দিলাম, ভাইবা দেওয়ার পরে আবার 21-এও টিকলাম পরের বিসিএসটা, সেটারও আমি মানে রিটেনে টিকলাম, আমি ভাইবার আগে আমার আবার হয়ে গেল। মানে 20-এ আপনি জয়েন করে ফেলেন? না, 20-এ না, এটা তো একটু লেট করতে জয়েন করতে লেট হয়, তো এক মধ্যে আবার আরেকটা বিসিএস দেওয়া হয়ে যায়। তখন আমার 21-এও আমার রিটেনের রেজাল্ট হয়ে গেছে, আর 20-এর মোটামুটি ফাইনাল রেজাল্ট হয়ে গেছে, আমি পুলিশে হয়ে, যার কারণে মানে আর 21-এর মানে চয়েস প্রথম থেকে পুলিশই ছিল? দুইটাই আমার পুলিশ ছিল। আচ্ছা। এবং আমি 20-এই আমি পুলিশে জয়েন করেছি এবং আমি যথাযথ হল থেকে আমি সারদাতে নিয়ে গিয়েছি, ওইখান থেকে ট্রেনিং 1 বছর করলাম। তারপর অনেক কাহিনী আছে। জি, অনেক কাহিনীর জায়গাতে একটু আসতে চাই। এই সারদাতে ট্রেনিং করার পরে আপনার প্রথম পোস্টিং কোথায় হলো? ট্রেনিংয়ের প্রায় মাঝামাঝিতে চলে আসলো আরেকটি সরকার। মানে আমরা যে সরকারটাকে মানে ছাত্র জীবনের সমর্থন করতাম, এর ওইটা না এসে আরেকটা সরকার আসছে। তখনই আমার ভিতরে একটা মানে কাজ করতো যে যদি আবার কেউ মানে হিংসা বা বিভিন্ন কারণে যদি আবার আমাদের চাকরির কোনো ক্ষতি করে, এই জন্য আমি বিয়ের কথাও চলছে, বাট আমি বিয়েটাকে ডিলে করতেছি যে 1 বছর ট্রেনিং হওয়ার পরে বিয়ে করব, এর আগে বিয়ে করব না। তারপরে আমি গিয়ে 1 বছর 6 মাস পরে আমার মানে অন্তত আংটিটা পরা হোক, তা আমি আংটি পরলাম। আমার মা বাবা আসে, বাসায় এসে আমার শ্বশুরের বাসা ঢাকা, আংটি পরালো। তারপরে বিয়ে ঠিক হবে আমার, ওই ট্রেনিং শেষ হলে প্রবেশন পিরিয়ডে যাওয়ার আগে মাঝে 5-7 দিন ছুটি পাওয়া যাবে, এসব বিয়েটা হবে। আমি তখন ট্রেনিংয়ে হলো আমার শেষ হবে 16ই জুন, ট্রেনিং শেষ 16ই জুন, তো শেষ প্যারেড হয় 14ই জুন, 15ই জুন থাকবে হলো মানে কোনো হবে না, মানে ওই দিন কোনো প্যারেড হবে না, এই দিন রেস্ট, কাপড় চাপড় ধুইতে হবে, কারণ ফাইনাল প্যারেড হলো 16ই জুন। তা আমি আমার ফ্যামিলি থেকে বলতেছে, আমার মানে যে বর্তমান ওয়াইফ, উনিও বলতেছে যে ডেট দেন, কাট করতে হবে, কারণ আমি 16 তারিখ তো আমার আমি কোনো ফাঁকিবাজি করি নাই, কারণ আমি সব ট্রেনিং সঠিকভাবে করি, এই জন্য আমার আর পরবর্তীতে স্টে থাকতো, যে কদিন আমি ছুটিতে ছিলাম শিখছিলাম এটা আবার থাকতে হয়, তা আমার এরকম কিছু ছিল না। তা আমি 16 তারিখ চলে আসবো ঢাকায়, 18 তারিখ বিয়ে ঠিক হলো, 18 তারিখ আমার বিয়ে ঠিক হলো। তা আমার ভিতরেও একটা হলো যে আমার ট্রেনিং শেষ না হলে আমি মানে যদি আমার কোনো কারণে আটকে যায়, অথবা কোনো কারণে আমার বিএনপি জামাত আমার চাকরিটা খেয়ে ফেলে, আমার হলো এই ধরনের একটা মানসিকতা। তা আমি 1 বছর ট্রেনিং করলাম, একদম কোনো ফাঁকিঝাঁকি নাই, কোনো শিখ নাই,
কোনো ছুটি নাই, কোনো পিএল নাই, কোনো আরএল নাই, একদম আমি সঠিক সময় যেন চলে আসতে পারি, এরকম কোনো ভুল যেন আমার ধরতে না পারে, এরকম একটা আমার ইয়ে। তারপরে আমার বললো যে 11 তারিখ বললো যে কাট করে ফেলে, আমি আরেকটা দিন পরে 12 তারিখ, আমি না আজকে না কালকে কাটটা করো, 13 তারিখ। এরপরে 14 তারিখ যেহেতু আমার 14 তারিখ সকালে আমার ট্রেনিংয়ের একটা পার্ট শেষ, দুপুরবেলা হলো আরেকটা পার্ট হইলে 14 তারিখ ছিল আমার কাজ শেষ। তা আমি 14 তারিখ সকালে করে দুপুরবেলা যখন খাবার খেতে যাচ্ছি, তখন থেকে একটা জায়গার মধ্যে অনেক লোকের একটা পিওন আসছে, ডাক মাস্টার, যে চিঠি নিয়ে আসছে না, ডাক মাস্টার, সে বসে দাঁড়ায়া আর সবাই দেখতেছে কি জানো, উকমিকায় দেখতেছে ওই পুলিশ একাডেমিতেই, পুলিশ একাডেমিতে, মানে আচ্ছা। অফিসার্স মেসের সামনে। ওকে। তার আমি হাঁটতেছি, আমি যখন দেখলাম জটলা, তখন আমার ভিতরকে চিপা দিল। ওই জটলাটা আসলে কি নিয়ে? আর যখন আমি 14 তারিখ দেখলাম এই জটলাটা হচ্ছে ওই অফিসার্স মেসের সামনে, তখন আমার ভিতরে একটা চিপা দিছে যে ঘটনার মতো আমার মনে ট্রেনিং কালকে, মানে আমার মনে পাস আউট হবে না বা চাকরি নাই, এরকম দুইটা দিন, হয় পাস আউট কালকে হবে না তো চাকরি। গিয়ে দেখলাম লেখা আছে যে আমি সহ কয়েকজন, যে ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যে পাস আউটে আসে, এসপিদের পাস আউটে, সেখানে আমি অ্যাটেন্ড করতে পারবো না, আমি দর্শক সারিতে থাকবো। আমি লিখিতভাবে না, অর্ডার ছিল। আমি দর্শক সারিতে থাকবো, আর আমার বেসমেন্টটা সেখানে প্যারেড করে তারা ওই দিন চলে যাবে, আর আমি মানে দর্শক সারিতে থাকবো, এবং আমি আমার এখান থেকে যাওয়া যাবে না। আর ওই দিন আমার বেসমেন্টদের পাস আউটে আমি দর্শক হয়ে থাকবো এবং হাততালি দিব। তো আমি তখন চিন্তা করলাম এটা একটা মানে অমানবিক একটা বিষয়, যে আমরা একসাথে ট্রেনিং করলাম, ওরা পাস আউট করে চলে যাবে, আর আমাকে ওদের দর্শকরা হাততালি দেয়, ভালো, আমাকে দর্শক বানিয়ে ফেলেছে, আর বলছে তোমাকে সাঁতার যেতে পারবে না। তা আমি আটকে গেলাম। আমি তখন এই বিকালবেলা রিং দিয়ে, মানে আমার যে তখনকার হবু ওয়াইফ শিরিন, এখন তার নাম শিরিন, তাকে বললাম যে একটু প্রবলেম আছে, বিয়ে হবে না, মানে কাট করা যাবে না। তখন তো জেনেই ফেলছি, কারণ পরে 16 তারিখে সবাই চলে আসছে, আমরা তো আটকে গেলাম। 1 মাস পরে 2রা জুলাই, মানে 16ই জুন তো পাস আউট হলো, 2রা জুলাই আমার কাছে একটা চিঠি দিল যে ওই সার্ভিস রুলের একটা নিয়ম দিয়ে, যে চাকরির বয়স 2 বছর পূর্ণ না হইলে যে কোনো কারণে চাকরি থেকে বাতিল করা যেতে পারে। তা আমরা তো এই চিঠি পেয়ে কি করব, কিছু তো করার নাই। চিঠিটা পেয়ে চাকরি হারিয়ে আবার ঢাকা চাকরি চলে গেল। হ্যাঁ, চাকরি চলে গেল, আমাকে চিঠি দিয়ে দিল বিনা কারণে, কোনো কারণ দর্শানো ভীতি রেখেই। আপনি এত আলোচিত, এত সমালোচিত, কিন্তু এই বিষয়টা কখনো আসেনি কেন? মানে কোনো আলোচনা ছাড়াই, মানে আমার কারণ কি, আমার চাকরিটা কেন যাবে, কোনো কারণ দর্শানো ভীতি রেখে সার্ভিস রুলের একটা কজ দিছে, 2 বছর চাকরি পূর্ণ না হইলে বিনা কারণে চাকরি থেকে বের করে দেওয়া যেতে পারে, সে কথা আমাকে বের করে দিলেন। তা আমি আবার আমাদের কিন্তু সংবিধানে একটা জায়গায় বলা আছে, কোনো বিশেষ ক্যাডারের চাকরিচ্যুত হলে তাকে মানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়, তাই আমাকে করা হয়নি। আমরা এসে একটা কোর্টে মামলা করে দিলাম। দিলে কি হবে, কোর্টে মামলা তো আর চলে না, এদিক দিয়ে কি করব এখন, কি করার আছে। তারপরে বিয়ের বিষয়টা 1 মাস পরে যখন আসলাম, তখন আমাদের পরিবারের মুরব্বীরা বললো যে না, যেহেতু বিয়ের কথাবার্তা হয়ে গেছে, বিয়ে হোক। বিয়ের ডেট হলো 22শে জুলাই। সেখানে কারা আসবে বিয়ে আমার অনুষ্ঠানে? কেউ তো আর আসবে না, কারণ আমার চাকরি নাই। গ্রামের লোকজনরা তো জানে যে আমার বাবা, আমার চাকরি নাই। খুবই অসম্মানের বিষয় তখন বিষয়টা, যে ওই সময় ওই সরকার, জামাত বিএনপি সরকার, এনএসআই এবং পুলিশ থেকে যাদেরকে চাকরিচ্যুত করেছিল, এই কয়েকজনকে আমার বিয়েতে দাওয়াত দিলাম। তো তাদেরকে নিয়েই বিয়েটা হওয়ার পরে আমি মাননীয় প্রধানমন্ত্রী, তখন বিরোধী দল নেত্রী, ধানমন্ডির 12 এতে একটা অফিস ছিল, এখানে এমনি গেলাম দেখা করতে। তখন আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, তখন বিরোধী দল উপনেতা ছিল আব্দুল হামিদ সাহেব, উনি ওই অফিসে ছিলেন, বসছেন। যাওয়ার পরে বললো যে কি করবা, আমি বললাম যে কি করবো, কিছু তো করার নেই। তখন আমাকে মানে মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী তিনি বললেন যে জলিল ভাইয়ের সাথে দেখা করো। তখন জলিল সাহেব হলো পার্টির সেক্রেটারি আওয়ামী লীগের, তার একটা ব্যাংক আছে, মার্কেন্টাইল ব্যাংক। ওনার কাছে গেলাম, আসো এখানে এসে বসো, কাজ টাজ করো। বিশেষে কত টাকা পাইতাম, আমি কত টাকা পাইতাম, কয়তো 5,000 টাকা বেশি নিও, 10,000 টাকা নিও।
তারপরে এই ওনার এখানে ব্যাংকে জব যাই, ব্যাংকে জব করি। ব্যাংকে মানে উনি সহায়তায় উনি যাই আসি, আবার সেন্ট্রাল ল কলেজে সিটি ভর্তি হই, ল কলেজে ভর্তি হই, লতে পড়ছিলেন। ল ভর্তি হয়েছি। তা আরেকদা আবার মামলা কোর্টে একটা মামলা টুকে দিলাম যে ওই আমার মামলা কারণে। লড়তেছেন। মামলা চালাই দিলাম, ল পড়ি, ব্যাংকে চাকরি করি, মাঝে মাঝে শেয়ার ব্যবসা করি। হতাশ হতেন না না, এসব? হতাশ বলতে আমার ওয়াইফ মানে আমি যে মানে এসপি হিসেবে তার বিয়ে ঠিক হয়েছে, পরে আমি চাকরি চলে গেছে, এই জন্য আমার ওয়াইফ আমাকে দিতেন, সাপোর্ট দিতেন। এবং কেউ আমাকে আমি খুব ব্যস্ত চলে গেলাম। খুব সকালে বেরোতাম, ব্যাংকে যেতাম, তারপরে বিকালবেলা এসে কোর্টে যেতাম, কোর্ট থেকে রাতের বেলা এসে ল পড়তাম, রাতে বাসায় এসে আবার আইপিও শেয়ারের ফর্ম ফিল আপ করতাম, রাত কেটে যেত 12টায়, তারপরে ঘুমায় যেতাম। এইভাবে লাইফটা চললো খুব মানে একটা ইয়ার মধ্যে, মানে প্রচুর ঘুমের ব্যস্ততা। মধ্যে মনে হয় আমি চলে গেলাম। আমার 4 বছর চলে গেল। 4 বছর পরে আমি আবার কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, আমি ওই যে মামলা করেছিলাম, মামলা রায় পেয়ে গেলাম, সারদা গিয়ে আবার সার্টিফিকেট আনতে গেলাম, আমার ওই যে 5 বছরের বেতন একসাথে পেয়ে গেলাম। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। ও সো রায় পজিটিভ হলো। হ্যাঁ, আমার বেতনটা 5 বছরের বেতনটা মানে আমার আল্লাহ আমাকে যে করলাম না, গড গিফটেড। দেখেন, আমি যদি চাকরিতে থাকতাম, আমি তখন মনে করেছি এরকম, চাকরিতে থাকলে হয়তো আমি টাকাটা আমার 1 টাকা থাকতো না। এইদিকে আমি যে ব্যাংকে চাকরি করলাম, বিসিএস এর দ্বিগুণ টাকা পেলাম, আমি যে শেয়ার ব্যবসা করলাম, আমি যে মামলা চালাইলাম, আমি এলএলবি কমপ্লিট করলাম, ঢাকা বারের সনদ নিলাম, মানে এই জিনিসগুলি আমার সব প্লাস হয়ে গেল। ঢাকা বারের সনদ, তারপরে ব্যাংকের টাকা, তারপরে শেয়ার ব্যবসার টাকা, আবার ওকালতির যে খরচ, সব কিছু কিন্তু আমার হয়ে গেলো। সারদা থেকে আমি 5 বছরের টাকা একসাথে তুলে নিয়ে আসলাম। না, কিন্তু 5 বছর তো আপনি যদি চাকরিতে জবে থাকতেন তাহলে আমার প্রমোশন হতো, সে প্রমোশনও কি হলো না? প্রমোশনটা আমি পাই নাই, কিন্তু আমি এসে আমি আমার বেসমেন্টটা তখন 1 গ্রেড উপরে চলে গেছে, Right. এডিশনাল হয়ে গেছে। আমি এসে টাকাটা তুলে এনে আমি প্রমোশন টাইম শেষ করে আমি আবার আমার বেসমেন্টটা এডিশনাল আমি এডিশনাল হয়ে গেছি। ও আপনি সঙ্গে সঙ্গে আপনি এসে আবার কারণ আমাকে তো কোর্ট বলে দিছে অল এরিয়ার স্যালারি অ্যান্ড আদার বেনিফিট, অর্থাৎ আমি সমস্ত বেনিফিট পাবো এবং আদার বেনিফিট মিনস আমার বেসমেন্টটা যেখানে আছে আমি সেই জায়গায় চলে যাব। আমি এসে আবার এডিশনাল এসপি হয়ে গেছি। ওরাও তো 5 বছর আগে, আমি গেলাম এডিশনাল থেকে এসপি হয়েছি একসাথে। তো আমার এদিকে কোনো হয় না। তো এখন আমার কথাটা হলো যে এই যে টাইমটা হয়তো আমাকে একটু পীড়া দিয়েছে, আমার হয়তো আমার পারিপার্শ্বিকতা, আমার আত্মীয় স্বজনের মনে একটু আঘাত লেগেছে, তারা একটু হতাশ হয়েছে যে একটা চাকরি হয়েছে, চাকরিটা চলে গেল। এতে আমি কখনো এটা ফিল করি নাই। আমি মনে করেছিলাম যে এটা একটা আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন। আপনি প্রথম দায়িত্ব পেলেন তাহলে কোথায়, বা আপনার পুরো কর্মপরিধির মধ্যে প্রথম একেবারে আলোচিত কাজ আসলে কোনটা? অ্যাডিশনাল এসপি হিসেবে তো আপনি দায়িত্ব পেলেন, কোন এরিয়াতে দায়িত্ব পেলেন? না, আমি তো ওই প্রফেশনাল ছিলাম ঢাকা জেলা, তারপরে আমার ডিএমপিতে পোস্টিং হলো এসি মিরপুর, প্রথম পোস্টিং আমার এসি মিরপুর। তো ওখানে আমার প্রথম পোস্টিং। ওই এসি মিরপুর থাকতেই আমার আরেকটা ছোট কথা বলি। অনেকে বলেন যে আমার ওয়াইফ এবং বউ বাচ্চারা থাকেন আমেরিকা, এটা বলেন। এটার গল্পটা হলো, ওই যে আমার চাকরি ছিল না, আমি ব্যাংকে ছিলাম, তারপরে আমি ঢাকা ছিলাম, তখন আমার ওয়াইফ একটা ডিবি পেলেন, আমেরিকান ডিবি 2007 সালে বা 6 অথবা 7 সালে। তো আমার ওয়াইফ ডিবি টিবি পেয়ে ভাইবা দিয়ে ভিসা কমপ্লিট। আমার ওয়াইফ এই মুহূর্তে আমার ওয়াইফ প্রেগনেন্ট। তো যেহেতু সে আমেরিকান গ্রিন কার্ড, তখন আমার ওয়াইফ আমেরিকা চলে গেলেন। সেখানে আমার বাচ্চা হলো আমেরিকা। আমার প্রথম মেয়ে আমেরিকাতে হলেন। আমার মেয়ের নাম তাসনিম, ও আমেরিকা জন্ম হওয়ার পর আমার আবার ওয়াইফ আবার বাচ্চা নিয়ে আবার চলে আসলেন। আমেরিকান সিটিজেন পেয়ে গেল আমার। আর আমার ওয়াইফ যেহেতু পেলেন, লটারি পেলেন। তো এখন এইটাও অনেকে বলে যে আমরা থাকি, আসলে এটা আল্লাহর যে একটা দেখেন লটারি পাওয়া, এটা আমি মনে করি এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। তো এখন আপনার পরিবার আমেরিকাতে আছেন না, এখন বাংলাদেশে আছে? বাংলাদেশে আছে। ওকে, আমার ছেলে মেয়ে ঢাকায় লেখাপড়া করে। ওকে, সো আপনি মিরপুরের পরে কোথায় দায়িত্ব পালন করলেন? মিরপুরে এসি এলাকা গুলশানে দায়িত্ব পালন করলেন। এসি গুলশান থেকে প্রমোশন পেলাম,
প্রমোশন পেয়ে আমি চলে গেলাম হলো এডিসি লালবাগ, এডিসি তেজগাঁ। মানে ঢাকার মধ্যেই ছিলেন, ঢাকার পুরো মধ্যেই কর্মজীবনটা পুরো ঢাকার মধ্যেই বলা চলে। আপনাকে নারায়ণগঞ্জে একসময় প্রচুর প্রশংসা করা হতো, নারায়ণগঞ্জে সিঙ্গাম বলা হতো, এবং আমরা দেখেছি যে পত্র পত্রিকাতে আপনার কিছুদিন পর পরে আপনাকে নিয়ে নিউজ হচ্ছে। কিছুদিন পরে আমরা এরকম একটা নিউজও পেলাম, সম্ভবত এফবিসির যিনি প্রেসিডেন্ট তাকে নিয়েও একটা দেখলাম যে আলোচনা সমালোচনা হচ্ছে, এবং তার পরিবারকে তুলে নিয়ে যাওয়ার যে গল্পটা। হ্যাঁ, ওটা এই দুটোই বিষয়ে আমরা একটু জানতে চাই। নারায়ণগঞ্জে আসলে অনেক দিন পরে তারা একজন মানুষ পেয়েছিল যে আমি তাদের প্রতিটি কর্মকাণ্ডকেই আমি মানে যারা কেউ কোনোদিন পুলিশের কাছে আসতে পারতো না, প্রত্যেকটা মানুষই কিন্তু আমার কাছে আসতো। এবং নারায়ণগঞ্জের দীর্ঘদিনের যে পঞ্জীভূত সমস্যা ছিল, যে সমস্যা ফুটপাত, বিভিন্ন বিষয়গুলি মানে বিভিন্ন গলি পরিষ্কার করা, এগুলি বা মাদক ব্যবসায়ী বা তারপরে সন্ত্রাসী, চাঁদাবাজ, তেলচুর, অনেকগুলি চক্র ছিল। আমি যখন নারায়ণগঞ্জ গেলাম, আমি শুধু মানে কয়েকদিন পর পর বলতাম এটা হবে না। যে ঘটনা নিয়ে দেখা গেলো প্রচণ্ড মারামারি মারপিট হইতো 2-3 গ্রুপে, আমি গিয়ে বললাম যে বঙ্গবন্ধু সড়কে কোনো ফুটপাত বসবে না, ফুটপাত খালি। আমি গিয়ে বললাম মির জুমলা সড়কে কোনো হকার বসবে না বা খালি। আমি বলতাম কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, ধরে নিয়ে আসতাম। সে কাউন্সিলর, তাকে ধরে নিয়ে আসতাম। সে মার্ডারার, সেই মুখ বড় ভাইয়ের লোক, ড্রাম কেয়ার, আমি ধরে নিয়ে আসতাম। এতে নারায়ণগঞ্জের আপন মানুষের মধ্যে একটা উৎসুক, তারা আইসা তখন তারা সাইনবোর্ড লাগানো শুরু করলো যে, অর্থাৎ ইন্ডিয়ান মুভির একজন সিনেমার নায়ক, সে মানে সব কিছুতে সে ওই যে ইয়ে করতো এবং মানুষেরকে সহযোগিতা করতো। তারা ওইটার সাথে তুলনা করেই তার আমার নামও সাইনবোর্ড লাগানো শুরু করলো নারায়ণগঞ্জে যে বাংলার সিঙ্গাম। এটা আসলে পাবলিক করতে গিয়ে আমি শুধু যে কাজটা করেছি যে সাধারণ মানুষের সেবার মানসিকতা নিয়ে আমি কাজটা করেছি। আমি গাজীপুরে 4.5 বছর ছিলাম, সেখানে আমি তো 1 বছরের কাছাকাছি ছিলাম। বাট 1 বছরের কাছে থাকলে সকল শ্রেণীর মানুষের কাছে আমি একটা জনপ্রিয়তার কারণেই কিন্তু তারা সিঙ্গাম বলতো। আর দ্বিতীয় কথা হলো যে কথাটা আপনি বলছেন যে এফবিসিসির যে তার নাম মেবি রাসেল সাহেব সিনহা, হ্যাঁ না আম্বারের যিনি ছিলেন, আম্বারের ঘটনায় কোনো মানে ইয়ে হয় নাই। আম্বারের ঘটনার সাথে সেটা কোনো ইয়ে নাই। আম্বারের বিরুদ্ধে মামলা হয়েছিল। আম্বারের রাসেলের কথা বলছেন। জি, রাসেল মদ্যপান করে আমাদের পুলিশের মাথার মধ্যে সে অস্ত্র ধরেছিল। তখন তাকে তার মামলা হয়েছিল। মামলার প্রেক্ষিতে তার অস্ত্রটা খোঁজার জন্য তার বাসায় আসছিল। তখন তাকে পায় নাই, না পেয়ে তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে নেওয়া হয়েছিল যে অস্ত্রটা কোথায়। এই ঘটনায় কোনো হয় নাই, তার নামে তাদের নামে চার্জশিট হয়েছে। এটা কোনো হয় আমরা দুইভাবে ব্যাখ্যা পেলাম ওই সময়টাতে, যেহেতু আপনাকে সামনাসামনি পেয়েছি। ওটা আসলে ওই ঘটনা নিয়ে কোনো ঘটনা ঘটে নাই। আচ্ছা, মানে কিন্তু বলছিল যে এটা তো আপনার এরিয়া ছিল না, মানে আপনি যখন আসলেন ওনাদেরকে নিয়ে গেলেন। আমরা বাংলাদেশের মানে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির দায়িত্বে আছি। যদি কারো নামে আমাদের এখানে কোনো মামলা হয়, সে মামলার আসামি যদি চিটাগাঙ্গও থাকে, আমরা ওইখানের পুলিশকে অবগত করি, ওই আসামিকে ধরে আসি। এটা আমরা প্রতিদিনই করি। যেহেতু তাদের নামে মামলা আছে নারায়ণগঞ্জে, আমরা গুলশানের ডিসিকে অবগত করে আমরা আসতে পারি। এটা আইনের কোনো ব্যর্থই নাই। এটা আইনের কোনো ব্যর্থই নাই। আর ব্যর্থই নাই বলেই তো আমি যে আমার কাজটা করেছি, সঠিক করেছি। নাহলে তো আমার নামে প্রসিডিং হইতো, মামলা হইতো, আমার নামে বিভিন্ন ধরনের হইতো, অভিযোগ প্রমাণিত হইতো। এটা না, এটা আমরা পারি। এটা যারা ব্যাখ্যাটা দিয়েছে তাদের মন মতো ব্যাখ্যা দিয়েছে। আপনার নামে যদি মামলা হয়, আপনার নামে যদি ঢাকাতে মামলা হয়, আর আপনি যদি ফেনী থেকে পালিয়ে থাকেন, আমি ফেনী থেকে ধরে নিয়ে আসতে পারবো। এটা কোনো সমস্যা না, আমার আইনি কোনো বাধা নাই। বিষয়টা হলো এরকম না। এখানে যেহেতু বিষয়টা মিডিয়া, তো অনেক মিডিয়া থাকে, বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে করে। ওই সময় আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে মিজানুর মানে আনিসুর রহমান সিনহা, তার নামে 62টা ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্টের পিকে তাকেও পুলিশ ধরেছিল। এটাকে ঘিরে একটা গ্রুপ ব্যবসায়ীরা হয়তো বলেছিল যে পুলিশ তাকে অযথা ধরে নিয়ে গেছে। তো অযথা ধরে নিয়ে নাই, কিন্তু যেখানে কি কমপ্লেনটি করেছেন সেই জায়গায় এই গ্যাপটা ছিল যে তাকে অযথা ধরে নিয়ে নেই। কিন্তু সব জায়গায় তো আমরা যেতে পারি না। তার নামে যে 62টা ওয়ারেন্ট, এই কথাটা সেখানে আমরা পৌঁছাতে পারিনি আমরা কেউ। এটা আমার দুর্ভাগ্য। যার কারণে সে গিয়ে বলছে আমার অযথা ধরে নিয়ে গেছে। এখন আম্বার গ্রুপে কোনো বিষয় নিয়ে আমাদের পুলিশে কোনো জবাবদিহি করতে হয় নাই। এই ঘটনাটা ঘিরে তখন 2টা ঘটনা যদি একসাথে ছিল, তখন অনেকে মনে করতেছে যে আমবাবুরের কারণে বোধহয় আমাদেরকে জবাবদিহিতা করতেছে। তা না, বিষয়টা হচ্ছে আমরা পুলিশ, আমরা যারা কাজ করি, আমরা প্রত্যেকটা কাজেই মানে আইনসঙ্গত প্রক্রিয়ার মধ্যে আমরা কাজটা করি।
আপনি একটা বিষয় আমরা খেয়াল করেছি এবং আপনি নিজেও হয়তো বা স্বীকার করবেন যে কিছুদিন পরপরই আপনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম আলোচনা হয়। রিসেন্টলি একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি দেখলাম সেটার মধ্যে একটা সোয়েটার, লাল একটা সোয়েটার নিয়ে, এবং সেটার প্রাইস নিয়ে কথা বলা হচ্ছে। এটা এটা একজন সরকারি কর্মকর্তা, তিনি আসলে কত টাকা বেতন পান, যেই বেতনে আসলে 1.5 থেকে 2 লাখ টাকার একটা সোয়েটার তিনি ব্যবহার করতে পারেন। আসলে দেখেন, পৃথিবীতে অনেক মানুষ অনেক ড্রেস পরে, তাই না? আপনি আপনি একটা ব্লেজার পরেছেন, আমি একটা ব্লেজার পরেছি, উনি একটা সোয়েটার পরেছেন, এখনই অনেক ড্রেস পরে। তাহলে আমার ড্রেসটা কত, এটা একটা লোকের দৃষ্টিকোণ, সেটা নিউজ করেছেন। তা আসলে বিষয়টা হচ্ছে কি, বিভিন্ন জন বিভিন্নভাবে ইনকাম করে, উপার্জন করে। তা উনি মনে করেছেন যে যদি মানে সলিমুদ্দি কলিমুদ্দিকে বুঝে বলে সোয়েটারের দাম যদি 20 কোটি টাকা হয়, এটা লেখলে এটা আসবে না। আমার একটা সোয়েটার, এটা যদি পুরান ঢাকাতেও কিনি, বঙ্গবাজারতেও কিনি, এটা যদি বিভিন্ন গুলশানতেও কিনি, এটা নিয়ে সে প্রশ্ন করলে যে হারুন কি পড়েছেন, তাহলে ওই যে ভিউয়াররা, আমার তো অসংখ্য বক্ত আছে, ও জানে, ওরা জানে যে আমার যেহেতু অসংখ্য বক্ত আছে, তারা হয়তো এটা খোঁজ নেবে। তখন এই সুযোগে এই সোয়েটারটার কথা বলে সে তখন লক্ষ লক্ষ ভিউয়ার মানে দেখলে উনি একটা ভিউয়ারের থেকে টাকা এটার পাই দাম যাবে। কি আসলে এত টাকা না? না, আসলে একটা ভিউ, এটা জাস্ট ভিউ। মানুষ কত, আমি একটা সোয়েটার, আমাকে একজন একটা সোয়েটার দিছে, আমি সোয়েটারটা পরেছি। এই সোয়েটার মানে আমি একজন ডিআইজি, একটা সোয়েটার তো পরতেই পারি, তাই না? আমি নিজেও কিনতে পারি, আমার কেউ আবার আমাকে গিফটও করতে পারে, আর বাংলাদেশে তো আসে। এখন এই দামটা সে নির্ধারণ করে দেবে নাকি? দামটা তো আমি জানি কত, তাই না? এখন আপনি যদি বলে দেন, আমি যদি বলি যে আপনি ব্লেজারটার দাম তো আমি কালকে খোঁজ দিচ্ছি, এটা তুই মুখের 5 লাখ টাকার ব্লেজার দাম, না, কিন্তু আমি প্রুভ করতে পারবো এটার দাম 20 থেকে 25 বেশি না। প্রুফটা তো আমার করতে হবে। Right. আমি যে বললাম আপনার ব্লেজারটা 5 লাখ করে, প্রুফটা তো আমার করতে হবে, আপনি তো করবেন না। তার মানে ওটা যেটা প্রুভ করছে এটা সত্য না। ওনারা বলছেন তো মজা করে, আচ্ছা, ওদের ভিউ বাড়ার জন্য, ওকে। ওদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওদের কি করার জন্য, যে কিন্তু টাকা এটা তো পাবে। আপনাকে নিয়ে এক ধরনের সমালোচনা তৈরি হচ্ছে। আপনি আইনের লোক, আপনি চাইলে তো অ্যাকশন নিতে পারেন, আপনি নেন না কেন তাহলে? না, যারা বলে তারা তো বাংলাদেশে বলে না, তারা তো বিদেশে বসে তো হাজারো কথা বলে, এগুলি তো আমি কান দিই না। আচ্ছা, এর আগে ওনারাই বলছে হারুন সাহেব পালিয়ে গেছেন, হারুন সাহেব সিঙ্গাপুরে আটক। আমরা ঠিক এই প্রসঙ্গে ফিরতে চাই। আপনার সিঙ্গাপুরে কি হয়েছিল, কেন এটা আসলে রিউমার নাকি এখানে কোনো সত্যতা আছে যেটা আপনি চাইলে কনফেস করতে পারেন? আমরা জি, সত্যতা তো আপনি নিতে পারেন, আমি শুনবো আপনার কাছ থেকে। একটা কথা মনে রাখেন, জি, আমি কোনো কিছুতে না যাওয়ার কারণে যেভাবে ভাইরাল হই, আর আমি যদি সত্যি সত্যি কোনো ঘটনার শিকার হই, এটা কি আপনি জানবেন না? ডেফিনেটলি। আমরা সিঙ্গাপুরে কি আমাদের এম্বাসি নেই? ডেফিনেটলি। এখন আমি সিঙ্গাপুরে তো গেলামই না, আমি তো হাওড়ে ফুটবল খেলছিলাম, তখনও তো নিউজ আসলো সিঙ্গাপুরে ডিবি প্রধান আটক, আসছে না? তো আপনারা দেখছেন, তো এইগুলি তো আসতেছে। আমিও হাসি, কেন হাসি আমি জবাবও দিই না। তারা বিদেশ থেকে করে, আমি মনে করি বিদেশে অনেক কষ্টে থাকে, এ ধরনের একটা নিউজ দিলে ভাইরাল হলে কিছু টাকা ডলার পাবে, ভালো করে চলবে। কি হয়েছিল আসলে সোয়েটারটা নিয়ে, এক্সাক্ট স্টোরিটা কি? আসলে সোয়েটারটা আসলে আমার একটা ফ্রেন্ড আছে মানে মিরপুরে, ওর নাম হলো বিপ্লব মোল্লা। ও প্রায় আমাকে, তার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে মাঝে মাঝে আমাকে এলাকার গরিব মানুষকে দেওয়ার জন্য সে সোয়েটার দেয়, এগুলি আমি দিই। মাঝে মাঝে সে বিভিন্ন আমাকে বিদেশ থেকে বা বিভিন্ন আসলে আমাকে একটা গিফট করে, সোয়েটার গিফট করে। আচ্ছা। তা আমি ওই দিন সাংবাদিকদের একটা পিকনিক ছিল ইয়েতে, ডালিয়া আম্বার্সে, রিপোর্টার্স ইউনিটের একটা পিকনিক ছিল। তা আমি একটা সোয়েটার পরে গেলাম, তখন সেখানে সকল সাংবাদিক বলা শুরু করলাম, আরে ভাই আমি একটা ব্লেজার গায়ে দিয়ে আসবেন, একটা সোয়েটার গায়ে দিয়ে চলে আসছেন, আপনি ডিবির থেকে আসছেন। আমি ভাই আমার একটা ফ্রেন্ড দিল, এটা পরে আসলাম। পরের দিন দেখলাম যে আবার এই সোয়েটার নিয়ে, যে আমি সোয়েটার পরছি, এটা অনেক দামি। কোন ব্র্যান্ডের? আমি তো আর ব্র্যান্ডও জানি না, আমাকে দিছে একজন, আমি পরছি। এ পরলাম কেন সোয়েটার, এটা তো আমার সাংবাদিক ভাইরা বলছে ভাই এটা আপনি একটা ব্লেজার গায়ে দিয়ে আসবেন, একটা সোয়েটার গায়ে দিয়ে আসলেন। এখন আসলে অনেকে অনেক কিছুতে পরে, জুতা পরে, প্যান্ট পরে, আমি তো কোথাও দেখি না এগুলো নিয়ে আলোচনা হতে। আমি মনে করি যারা করেছে বাহির থেকে, তারা আমার ভালোর জন্য করেছে, কারণ তারা তাদের ভিউটা বাড়ানোর জন্য, কারণ আমাকে নিয়ে নিউজ করলে ভিউ হবে, ডলার পাবে, এই কারণে হয়তো একটা নিউজ দিচ্ছে। সিঙ্গাপুরের কথা আপনি একটু আগে এনেছিলেন, সিঙ্গাপুর এয়ারপোর্টে কোনো হেনস্থার শিকার কখনো হয়েছিলেন কিনা? জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আসলে দেখেন, যখন সিঙ্গাপুরের নিউজটা আসছে যে আমি সিঙ্গাপুরে আটক, আমি কেন আটক হব? আমি হাওড়ে ফুটবল খেলছি, হঠাৎ করে নিউজ হলো হারুন সিঙ্গাপুরে আটক। এখন একজনে জিজ্ঞাসা করে হারুনকে আটক হয়েছে, তখন আমি সিঙ্গাপুরে, মানে আমি হলাম হাওড়ে। হাওড়ে।
পরের দিন আমি আবার সিঙ্গাপুরে গেলাম। সিঙ্গাপুরে গিয়ে আমি আমার বউ বাচ্চা সহ একটা স্ট্যাটাস দিলাম যে আমরা সিঙ্গাপুরে হাসপাতালে, শেষ, এই বিউ শেষ, যারা করেছিল শেষ। তা বিষয়টা হচ্ছে যে আর সিঙ্গাপুরে এয়ারপোর্টে কোথাও যদি কেউ মানে হ্যারেস্ট হবে, আটক হয়, তাহলে তো সে ওখানে এম্বাসি আছে না, তারা জি। জানবে না, জি, তারা গোয়েন্দা সংস্থা জানবে না। আর বিষয়টা হচ্ছে যে এ ধরনের কোনো আদৌ কোশ্চিনকালে এ ধরনের কোনো ঘটনা ঘটেই নাই। আমি তো কয়েকদিন আগেও গিয়ে আসলাম, হুশ মতো গিয়েছি, আবার কয়েকদিন আগেও তো গিয়ে আসছি। ঢালিউড হোক বা শোবিজ অঙ্গনের যে কেউ হোক না কেন, কোনো একটা বিপদে পড়লে বা কোনো ধরনের কোনো আইনি জটিলতায় পড়লে আপনার শরণাপন্ন হন এবং আপনি সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়েও আসেন। কেন হন বা আস্থার জায়গাটা কি, আসলে স্টোরিটা দেখেন, কি? একসময় আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, মানুষ প্রতিনিয়তই সমাজে ইপটিজিংয়ের শিকার হয়, প্রতারণার শিকার হয়, বিভিন্ন অপরাধের শিকার হয়। কিন্তু কোন জায়গায় যাবে আগে, কি থানায় যাবে, থানায় গেলে তো ভালোভাবে তারা অ্যাপ্রোচ করে কিনা বা কোথাও যাবো কিনা, এই ধরনের একটা হেজিটেশন ভুক্ত। এখন সর্বস্তরের মানুষ, সারা বাংলাদেশের মানুষ যখনই যেন কোনো প্রবলেম হয়, চিটিংয়ের শিকার বা ইপটিজিং অথবা সাইবার ক্রাইম রিলেটেড কোনো অপরাধ যখনই পড়ে, তখন কিন্তু তারা মাথার মধ্যে ক্যাচ করে যে আমাকে ডিবিতে যেতে হবে, হারুন সাহেবকে যেতে হবে। এটা বর্তমান পারস্পরিক একটা কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছে, টোটাল দায়িত্ব যে আমার না, কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা হলো এরকম যে এখন আপনার কথাটা হলো, আপনি বলতেছেন যে ঢালিউডের অথবা বড় বড় তারকারা যায়, শাকিব খান আমার থেকে শুরু কাছে করে, শাকিব খান না শুধু, তারকা না শুধু, হাজার হাজার গরিব শ্রেণীর মানুষও যায়। ওকে, কিন্তু সেটা হয়তো বা অনেক যায়, সেটা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে ভাবে আসে আসে না। না, আসে না। কিন্তু মানে ওই যে আপনি যে বললেন ঢালিউডের যে শাকিব খান থেকে শুরু করে বড় বড় নায়ক নায়িকারা বা বিভিন্ন ধরনের ব্যবসায়ী নেতৃবৃন্দ অথবা পলিটিক্যাল নেতৃবৃন্দ বা অনেকেই যায়, তারা কিন্তু সমস্যা নিয়ে যায় এবং আমরা কিন্তু তাদের সমস্যা তো ওই যে সরাসরি আমাদেরকে একটা জায়গা পেয়ে গেছে, ওরা আমাদের কাছে গেলে আমরা এটা শুনে কাজটা করে দেওয়ার চেষ্টা করি, অথবা তার মনের যে দুঃখ বেদনা যেটা তার মার সাথে শেয়ার করতে পারে না, তার স্বামীর সাথে শেয়ার করতে পারে না, অথবা এই নিউজটা প্রচার হলে তার সংসার টিকবে না, এরকম অনেক ঘটনা আছে যেগুলি আমরা শুনি, আমরা তাৎক্ষণিকভাবে এটাকে নিষ্পত্তি করি, ধরে নিয়ে আসি এটাকে, অথবা তার দেখা গেলো তার একটা ছবি ভাইরাল নোট ছবি নিয়ে তাকে তুলে নিয়ে গেছে, তার সাথে স্বামী স্ত্রীর মানে বিয়ের কথা বলে তার সাথে প্রেম করে তার সাথে তার ছবিটা একটা মানে নোট ছবি তার কাছ থেকে নিয়ে গেছে, অথবা তার সাথে ফেসবুকে কথা বলে ফেসবুকের মাধ্যমে তার একটা বিষয় নিয়ে গেছে, যেটা হয়তো এইটা ফ্লাশ হলে তার হয়তো সমাজে বাস করা কষ্টকর হবে। বহু সমস্যা আছে যে সমস্যাগুলি কাউকে বলা যায় না, সেগুলো তারা আমাদের কাছে বলে, এবং অনেক মেয়েরা তারা তাদের চোখের পানি আমাদের প্রতিনিয়ত দেখতে হয়, আমরা কিন্তু সেগুলি সাথে। এবং সবচেয়ে বড় কথা হলো আমার ডিবিতে বিশেষ করে একজাট তরুণ সদস্য, স্মার্ট তরুণ সদস্য আছে, যারা কোনো ঘটনা দেওয়ার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে আমরা নেমে পড়ি, তারা নেমে পড়ে ঘটনাটা সলিউশন করার চেষ্টা করে, এবং আমরা কিন্তু এটা বের করে, তারা বিশ্বাসই করতে চায় না যে এটা কেমনে হলো, এত দ্রুত কীভাবে করতে পারলেন, আমরা সে কাজটা করে দিচ্ছি। যার কারণে আপনি দেখবেন কয়েক বছর যাবৎ বিশেষ করে ডিবির এটা জনপ্রিয়তা বা একটা আস্থার জায়গা মানুষ বলে, এবং যেহেতু নায়ক নায়িকারা আসে, তারা আবার টিভিতেও বলে যে আমরা গিয়েছিলাম, ঘটনাটা তাৎক্ষণিকভাবে হয় আমরা সলভ করে দিচ্ছি, হয়তো আমরা এটাকে ধরে দিচ্ছি, তারা খুবই খুশি হয় এবং ধন্যবাদ দিয়ে আসে। এটা কিন্তু সংখ্যা কম, কিন্তু এমন হাজার হাজার সমস্যা আছে যেগুলো টিভিতে আসে না, মিডিয়াতে আসে না, বাট তারা ওই জয়পুরহাট থেকে বলতেছে স্যার আমার এই প্রবলেম, ওই তারা বান্দরবন থেকে বলতেছে আমার এই প্রবলেম। নিঃসন্দেহে কাজটা অনেক ভালো, কিন্তু কথা হচ্ছে পুলিশ তার রুলস অফ বিজনেস বা রুলস অফ প্রসিডিওর যেটা আছে সেটাতে কি আসলে পুলিশ এই ধরনের দায়িত্ব পালন করতে পারে কিনা। আমি প্রথমত প্রশংসা করি, কারণ আমাদের শাকিব খানের মতো সেলিব্রিটিরা যখন একটা প্রবলেমে পড়েন তখন আপনি তাদেরকে ডেকে নিয়ে যে আতিথ্যতা দেখাচ্ছেন, এবং আমরা যে কথাটা বলছেন, আমরা প্রথমত আমি যে কথাটা বলি যে আমরা দাওয়াত করি না কাউকে যে আপনি আমার বাসায় আমার এখানে এসে খেতে আসেন। যখন কোনো শোপিসের তারকারা বলে যে ভাই আমি একটা প্রবলেম পড়েছি, আমি কি আসবো, কয়টার দিকে আসবো, আপনি কত সময় আসবেন, যে আমার 12টা 1টা আসলে ভালো, আপনি আসেন। তা আসলে তার প্রবলেম সলভ করার পরে আমরা তাকে হয়তো বলি, এটা একটা মানবিক বিষয়, কোনো মানুষজন কারো বাড়িতে যায় তখন তাকে তো সবাই অফার করে, সেই হিসেবে আমি একজন পুলিশ, আমিও তো একটা মানবিক, আমি তো একটা ব্যক্তি, তখন তার কাজটা করে দেওয়ার পরে সে স্যাটিসফ্যাকশন, সে মিডিয়াতেও বলে আমি আস্থার জায়গা পেয়েছি। আমরা যে কাজটা অনেক সময় করি যে ভাই লাঞ্চ টাইম আপনি কি একটু নাস্তা করবেন কিনা, চা খাবেন কিনা, লাঞ্চ করবেন কিনা, তো সে যদি অফার করে খেয়ে যায়,
সেটাও হয়তো মিডিয়াতে বলে ফেলে যে আমাকে লাঞ্চ করিয়েছেন, ডিবিতে গিয়েছিলাম। না, আমরা তো এটা- ভিডিও দেখি, ছবিও দেখি, এবং হ্যাঁ। অনেকে, আপনি তো বলে জানেন হয়তো বা, যেহেতু আপনি সবকিছু ফেস করছেন, আপনাকে এটা ভাতের হোটেল নামেও অনেকে সম্বোধন করে। এটা এটা এই যে কথাটা বলেছেন, এটা কিন্তু মানুষ, বাঙালি একটা রসবোধ জাতি। বাঙালি সবসময় এটা ভালো অর্থে বলে, মানে আপনি ভালোভাবে নেন ভালো বিষয়টা। অর্থে বলে। হ্যাঁ, বাঙালি রসবোধ। মানুষ, বাঙালি যখন দেখে যে আমি একটা জায়গায় গেলাম, আমার কাজটাও করে দিল, আবার আমার খাওয়াই দিল, তখন তারা খুশি হয়। কিন্তু রসবোধ থেকে বলে যে এটা একটা ভাতের হোটেল। আমি কিন্তু এটাকে নেগেটিভ দেখি না, এটা পজিটিভ দেখি। কেন দেখি? যে আজ এক সময় ব্রিটিশ পুলিশ আমরা ছিলাম, আমাদের দেখে মানুষ ভয়ে দৌড়াতো। ব্রিটিশ পুলিশকে দেখে, পেট মোড়া পুলিশকে দেখে মানুষ পালিয়ে বেড়াতো, পুলিশের কাছে কেউ যেত না। এখন সব কিছু বাদ দিয়ে এই যে আমার মতো একজন ডিআইজির কাছেও লাইন ধরে মানুষ যাচ্ছে, কাজ করে সে তার প্রশংসা করছে, আবার তাকে সে আইসা বলছে যে আমাকে লাঞ্চ অফার করেছিল, আমি লাঞ্চ করেছি, অথবা অনেকে লাঞ্চ খায় না। এই যে বিষয়টা, এটা আমি মনে করি বাংলাদেশ পুলিশ এখন যে জনতার পুলিশ, এখন যে শুদ্ধাচার সদাচারের পুলিশ, এখন যে ভালো বিহেভিয়ারের পুলিশ, এটা কিন্তু প্রমাণ হচ্ছে। এখন কিন্তু বাতের হোটেলটাকে মানে মানুষ কিন্তু মানে এটা কিন্তু মানে নেগেটিভ করতে বলে না, পজিটিভলি বলে। একসময় যখন আমরা অনেক পলিটিক্যাল নেতাদেরকে মানে আমাদের কাছে অ্যারেস্ট হলেন, তখন কেউ এটাকে ভিন্নভাবে বলার চেষ্টা করেছিলেন একটা গ্রুপ, কিন্তু তারাও পরে স্বীকার করেছে যে না, এখানে মানে বিহেভিয়ার, আচরণ, সদাচার খুব ভালো হয়, এখানে কারোর সাথে কোনোদিন কোনো খারাপ কেউ করে না। আমরা আমাদের ডিবিতে যে কাজটা, মেসেজটা আমরা দিয়েছি, আমি ভালো কাজ করতে না পারলেও তার সাথে খারাপ আচরণ করা যাবে না। এবার কিন্তু ডিএমপির কিন্তু এবার মূল স্লোগানই ছিল সদাচার। অর্থাৎ মানুষের সাথে তার চাল চলন, বিহেভিয়ারটা ভালো করতে হবে। কাজ করতে পারলা কিনা এটা বড় কথা না, বাট আচরণটা ভালো করতে হবে। আপনার এই আতিথেয়তার ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানি। আপনার ওখানে যারা যান তাদেরকে আপনি আপ্যায়ন করেন, সময় দেন। বাংলাদেশের অসংখ্য মানুষ আপনাকে চেনে। শুধুমাত্র পুলিশে আপনি পপুলার না, আপনি পুরো বাংলাদেশের মানুষের কাছেই জনপ্রিয়। তো এই ভক্তদের নিয়ে নিশ্চয়ই বিভিন্ন রকমের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী, তার শখ হলো সে পুলিশ হবে। ওকে, সে পুলিশ হবে। সে মানে ঢাকা বাসে গিয়ে নামলেন কল্যাণপুর, নামে উনি একটা ইয়েতে গেলেন, দোকান থেকে শাড়ি পরা সার। সে বের হয়ে আসার পরে একটা হুন্ডাতে পুলিশ লেখা, ওয়ারলেস হাতে, পিস্তল হাতে, সে বলছে যে আপনি একটু থানায় যেতে হবে, আপনার ব্যাগের মধ্যে ইয়াবা আছে। না, আমি থানায় যাবো কেন, আমার তো ইয়াবা নেই। আছে, না হলে কিন্তু হারুন স্যারকে বলবো, আমার নাম বলছে। তখন উনি কি পুলিশ ছিল? না, ও পুলিশের অভিনয়। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অভিনয়টা করছে? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তো হলো নাম, সেখানে দোকান থেকে আচ্ছা, বের হয়েছে। উনি harassment-এর শিকার হচ্ছেন। হুন্ডাওয়ালা লোক, আচ্ছা, হুন্ডাওয়ালা লোক, সে হলো একটা ফ্রড, সে হলো একটা মানে ছিনতাইকারী বা একটা খারাপ প্রকৃতির লোক। সে এক হুন্ডাতে তার পুলিশ লাগানো, ওয়ারলেস হাতে, পিস্তল হাতে। সে মানে পুলিশের ভাব দেখে বলতেছে যে আপনি আমার থানায় যেতে হবে। তখন সে বলতেছে আমি কেন থানায় যাবো, না গেলে কিন্তু হারুন স্যারকে রিং দেবো। মানে হারুন স্যার থানায় বসে না, এ তো মহিলা জানে না। ওই হারুন স্যার শুনছে, সে ভয়ে ওর পিছনে হুন্ডায় উঠে গেছে। ওহো, সে ওঠাটা তার ঠিক হয় নাই। তাকে নিয়ে একদম ওই তুরাগে চলে গেছে, গিয়ে সেখানে একটা বন ক্ষেতের মধ্যে তাকে রেপ করেছে, তার গলার স্বর্ণ নিয়েছে, তার ব্যাগ থেকে যত টাকা পয়সা নিয়ে, মোবাইলটা নিয়ে তাকে ফেলে চলে গেছে। তো যেহেতু বনের জঙ্গলের ভিতরে, তখন পুলিশ এসে তাকে উদ্ধার করে থানা নিয়ে যায়। সে কিন্তু বলে না সে রেপ শিকার হয়েছে, সে বলছে শুধু আমার পার্স নিয়ে গেছে, কারণ এটা জনমন শুনলে তার জন্য ক্ষতি হবে, সে বলে নাই। তার এই ঘটনাটা ঘটছে। এক পর্যায়ে আমি শুনলাম একটা মামলা রুজু হয়েছে। আমি আমার মানে উত্তরার ডিবিকে বললাম যে মামলাটা নিয়ে আসো আমার। যেহেতু আপনার নামের কথা আসছে এখানে। না, এখানে আমার কথা তো ওই মহিলাটা বলছে, রাইট, যে হারুন স্যারের কথা বলছে। হ্যাঁ। কিন্তু যেহেতু এবং মহিলাটা আমার কথা বললেই সে যাবে কেন, আর আমি তো থানায় বসি না। যাক, মেয়েটাকে যেভাবে ই করে ফেলছে, এই ছিনতাইকারী বা এটা বলা হয় এটা একটা মানে রেপিস্ট যাকে বলে, সে চলে গেছে। আমি তারপরে তদন্ত আমাদের টিম শুরু করলো, করতে করতে 12 দিনের মাথায় তাকে আমরা ধরছি হোটেল থেকে। তার কাজ হলো একদিকে হুন্ডা ছিনতাই করবে, সে হুন্ডা দিয়ে তার লোভ হলো কোনো মেয়েকে হুন্ডায় তুলবে, তার হাতে একটা পিস্তল থাকবে, ওয়ারলেস থাকবে, আর হুন্ডার মধ্যে লেখা থাকবে পুলিশ। কোনো মেয়েকে বলবে উঠাও, তোমার মেয়ে তোমার ব্যাগে কে আছে। এরকম সে শতাধিক মেয়েকে সে রেপ করেছে, ছিনতাই করেছে, হুন্ডা মোবাইল করেছে। এখন আমি ওই মেয়ের যে স্বপ্ন পুলিশ হবে, এই মেয়ে বলছে আর আমি পুলিশ হবো না, পুলিশ আমার জীবনে সব কিছু মানে সে কেড়ে নিয়েছে এরকম বলে। কিন্তু রেপের কথা সে বলে না, সে মামলা করছে হলো ইয়ার কথা বলে,
যে ছিনতাই হয়েছে তার গলার চেইন, পার্স, মোবাইল। পরে আমি মহিলাকে খবর দিলাম যে আপনি আসেন একটু, আমরা ধরতে, না আপনারা করতে ধরবেন, কারে ধরে নিয়ে আসছেন, আবার এই লোকেরা আমরা ধরতে পারবেন না, আমি পুলিশের যাব না, আর পুলিশের যাব না। তারপর যাই হোক আমার একটা মহিলা এসি আছে, এসিকে দিয়ে আমি তারে অনেক রিকোয়েস্ট করে আমার অফিসে নিয়ে আসলাম। তাই মহিলার সাথে কথা বললাম যে আপনি এত পুলিশ খুব না, এই পুলিশে আমার এই সর্বনাশ করে, মানে সে খুব বিয়ে করছে। তো এক পর্যায়ে আমি তো লোকটাকে ডাকি, কনা 100 লোকের, আমি তারপরও তার মনে আমি ডাকলাম, ডাকার পরে মেয়েটা দেখে লাভ মেরে চিৎকার করে, এই তো রেপিস্ট, সে তো আমাকে রেপ করেছে। ও নিজে থেকেই বলছে? মানে সে কিন্তু মামলা রেপের কথা বলে না, তার আত্মীয় স্বজন আমরা কারো কাছে রেপ করে নাই। সে বলছে ছিনতাই হয়েছে, আমরা ছিনতাইয়ের মতো তদন্ত করতেছি। আমরা তো জেনে গেছি তার ওই জন ওকে ধরে আনছি, তাকে যখন মানে তাকে যখন আমরা মধ্যম দিয়ে বললাম যে তুই কী করছস, তুই কতজন মেয়ের সাথে, সে তখন স্বীকার করছে এই মেয়ের সাথে সে এই কাজ করেছে, কিন্তু মামলার এফআইআর তো এটা নাই। তখন আমরা ওই ছেলেটাকে বললাম যে, মেয়েটাকে বললাম যে তোমার যে স্বর্ণের চেন নিয়ে গেছে না, ওই তো রেপিস্ট। সে মন থেকে বলে তার জুতা খুলে তাকে পিটাইছে কতক্ষণ, আর ভিতর থেকে সে কান্না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন সে এক পর্যায়ে বললে, স্যার আমি আপনাদের ভুল বুঝছিলাম, আমি পুলিশ হব। আমরা তার জেলে পাঠাইছি। আরেকটা ঘটনা হচ্ছে, এক বয়স্ক মানুষ, তার একটা জমি ছিল সহায় সম্বল, তো সে এই জমিটা বিক্রি করছে 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা বিক্রি করে সে, বয়স হল তার 70 বছরের উপরে, তার 3-4টা পকেটের ছেলে, তারা তার খোঁজখবর নেয় না, সে বিক্রি করে ব্যাংকে রাখবে, ব্যাংক তুলে তুলে খাবে, না হলে ছেলেগুলি কোনো সময় বিক্রি করে দেবে, এরকম তার। তো সে জমিটা বিক্রি করে সে যখন বাসায় আসছে, পথের মধ্যে 3-4 জনে মিলে ছিনতাইকারীরা তার টাকা নিয়ে গেছে। তখন সে এসে থানায় মামলা করলো যে আমার ছিনতাইকারীরা আমার টাকা নিয়ে গেছে 4 জন। এরপরে আমরা মামলাটা থানা থেকে, ক্যান্টনমেন্ট থানা থেকে মামলাটা আমরা নিয়ে গেলাম। কেন নিল, তার একটা বুড়া মানুষ, তার শেষ সম্বল। খুঁজতে খুঁজতে আমরা 4 জনকে ধরলাম, এই 4 জন তার ছেলে। খুব ইন্টারেস্টিং। 4 জন তার ছেলে। তারপরে 4 জনকে মানে আমরা তার বাবা গেলাম, এখন পিটান, পিটানোর দরকার নাই, ওদেরকে জেলে পাঠান, ওরা যেন কখনো জেলতে বেরোতে না পারে। পরে তাকে ওই 4 জন টাকাটা কোথায় কোথায় রাখছিল, সেখান থেকে 32 লক্ষ টাকা উদ্ধার করে তার বাবাকে আমরা ফিরে দিয়েছি। এইরকম অনেক ঘটনা আছে যে মানে একটা মেয়ে তার সর্বস্ব শেষ করে ফেলছে, দিনের পর দিন তাকে, আমরা এরকম অনেক ঘটনা, হাজার ঘটনা আমরা করেছি। যে মানুষ যে আজকে সারা বাংলাদেশের লোক যে মনে করে যে ডিবি একটা আস্থার জায়গা, এখন আবার সেটাও বলে ডিবিতে গেলে কাজটাও করে দিয়ে ভালো ব্যবহারটা করে, আবার তারা মানে তাদেরকে অফারও করে আপনারা খেয়ে আসছেন কিনা। তো এটা আমি মনে করি একটা মানবিক মূল্যবোধ থেকে এবং সাধারণ মানুষের যে জনগণের যে একটা পুলিশ, ব্রিটিশ পুলিশের ভাবধারা থেকে বের হয়ে এখন যে, মানে খাওয়ার ব্যাপারটা শুধু সেলিব্রিটিদের জন্য, এটা সবার জন্যই আছে না, আমরা তো খাবারটা কারো খাওয়াই না। আচ্ছা, এটা হলো ধরো লাঞ্চ টাইমে যদি কেউ আসে, সেলিব্রিটি, অনেকে আসে বলে যে ভাই একটু আপনার এখানে যদি খেতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত, মানে একটু খাবো, একটা ছবি তুলবো। আচ্ছা, তা আমরা আসলে অনেকে আছে শখ করতে যায়, মানে কাজ ছাড়া অনেকে আছে যায় যে লাঞ্চ টাইমে গেল, ধরেন একদিন ব্যারিস্টার শাহজাহান ওমর, সে তাকে মানে কারো নাকি ধাওয়া দিছে, মানে পাবলিক, তখন সে আমার কাছে আসছে যে আমাকে তো ধাওয়া দিছে কিছু মানুষ, আমি নৌকায় নির্বাচন করব। তা আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আসেন। আসছে পরে আমি খাবো আপনার সাথে। তা আমি কেন খাবেন, আপনার সাথে তুমি খাই, তাহলে মানুষ বুঝবে যে আপনার সাথে আমার সম্পর্ক ভালো আছে, তখন আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করলে আপনার কাছে কমপ্লেন করবো, এই বই আর করবে না। তো এরকম বিভিন্ন জন বিভিন্ন ওয়ে থেকে আসে, কেউ ভিউ হইতে আসে যে আমি আপনার সাথে খেলে আমার অনেক ভিউ হবে, আমাকে মানুষ চিনবে। এরকমভাবে ধরেন সারা বাংলাদেশে ধরেন আমার অজস্র ভক্ত আছে যারা আমাকে মন থেকেই ভালোবাসে, কোনো মানে দল মত নির্বিশেষে, এবং আমরা অনেক চাঞ্চল্যকর মামলা আমরা উদ্ধার করি, যার কারণে সাধারণ মানুষ অনেক সময় আমাদেরকে চোর মনে করে যে আমরা এই কাজটা দ্রুত করলাম কিভাবে। তুমি আমি একটা উদাহরণ দিই, ডাচ বাংলা ব্যাংকের 11 কোটি টাকা লুট হলো, 11 কোটি টাকা লুট করে নিয়ে গেল আমাদের ডিবির চৌকস টিম, তারা একদিনের মধ্যে 2 কোটি, পরের দিনে 3 কোটি। তো এক পর্যায়ে যখন 5 কোটি টাকা উদ্ধার হয়ে গেল 2 দিনের মধ্যে, তখন একটা ষড়যন্ত্রকারী গ্রুপ বলা শুরু করলো এই টাকা তো এত কাঁধে পায় কিবে, এরা নিশ্চয়ই টাকাটা এরা করছে, এরার কাছে ছিল, এরা আস্তে আস্তে উদ্ধার করছে।
আমি তো পড়ে গেছি আরেক বিপদের মধ্যে। তখন আমি বোঝানোর মিডিয়া করেছিলাম যে আমরা এই 50 লাখ টাকা উদ্ধার করছি সলিমুদ্দিন কলিমুদ্দিনের কাছে। কোথা থেকে? সুনামগঞ্জ থেকে। সেখানে কারা ছিল? ওই থানা পুলিশ ছিল, ওই পুলিশের সামনে থেকে উদ্ধার করছি। তারা গিয়ে আবার আদালতে 164 করলো। তা আমার কথা হলো, যে লোকটা আদালতে 164 করলো তার কাছে টাকাটা পেয়েছি, তাহলে আমি যদি টাকা দিয়ে থাকি তাহলে আমি ডাকাত পাবো কোত্থেকে? এই কথা বলার পরেও আমাকে সময় লাগছে 2 মাস এটা ক্লিয়ার করতে। যেখানে আমার ডিবির চৌকস টিম 1 মাসের মধ্যে 8 কোটি টাকা উদ্ধার করলো, 12 জন ডাকাতকে গ্রেপ্তার করলো, 12 জন ডাকাত আদালতে গিয়া 164 করলো। এত বড় অ্যাচিভমেন্ট, সে অ্যাচিভমেন্টটাকে অনেকে ঘুরে ফেলে বলতেছে এত টাকা তারা তো উদ্ধার কথা না। কারণ মানুষ জানে যে কেউ যদি 10 লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়, এই টাকাটা 1 মাস পরে খুশ করতে করতে 7 লাখ খরচ হয়ে যায়। এই জায়গাটায় আমার একটু বলার আছে, সেটা হচ্ছে মানুষের পুলিশ সম্পর্কে পারসেপশন কিন্তু এটাই, আমরা স্বীকার করি আর না করি। সেখানে আপনার টিম যদি এত ভালো কাজ করে থাকে, তার মানে আমরা কি ধরে নিতে পারি যে পুরো পুলিশ ডিপার্টমেন্টই ভালো কাজ করা সম্ভব? হ্যাঁ, পুলিশ তো সেটা করে। এখন আমি বলি যে সকল পুলিশ তো এক পরিবার থেকে আসে নাই। আপনার পরিবারে যদি 7টা ছেলে থাকে, তো 5টা ছেলে ভালো কাজ করে একটা ছেলে ভিন্ন হয়ে যেতে পারে। আমাদের পুলিশে যে 2 লক্ষ 2.5 লক্ষ পুলিশ বাহিনী, সেখানে যে সবাই যে একদম এভাবে ডিবির মতো কাজ করছে আমি সেটা বলবো না। তবে এখন পুলিশের মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আইজি থেকে শুরু করে নিচে লেভেলে যারা বড় বড় কমান্ড পোস্টিংগুলিতে, এখন সকলেই মোটামুটি তারা ভালো, এবং তারা এখন যে নৈতিকতা নীতির প্রশ্নে এবং যারা মানে খারাপ কাজগুলি করে, আপনি দেখবেন বাংলাদেশে একমাত্র পুলিশের মধ্যেই যে ফৌজদারি, আপনি অপরাধ করলে তো ফৌজদারি মামলা রুজু হবে তো হবেই, তারপরেও কিন্তু ইন্টারনাল একটা তদন্ত হয়, সেই তদন্তে অনেকের প্রতি বছর শত শত লোকের চাকরি চলে যায়। এবং এই কাজটা কিন্তু রেগুলার হচ্ছে। অতএব পুলিশের মধ্যে অবশ্যই একসাথে তো আর ভালো হয়ে যাবে না। এই ব্রিটিশ আমলের যে এটা থেকে তো আমরা যে বের হয়ে গেছি তা বলবো না, তবে এখন কিন্তু জনগণের সাথে যে মিশার যে প্রবণতা, তার ধারাবাহিকতা আপনি দেখবেন। এখন বিট পুলিশিং চালু হয়েছে, এখন দেখবেন কমিউনিটি পুলিশ চালু হয়েছে, এখন রেসিং ডেগুলিতে মানুষ আসে এবং থানায় থানায় জবাবদিহি করতে হয়, এবং অনেক হাজার হাজার মিডিয়া এখন আমাকে, যেমন আমি কোথায় যাই, আমি কোন ড্রেসটা পরলাম, এটাও মানুষ ফলো করছে। জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। পরিবারের কথা একটু আসতে চাই, আপনার পরিবার নিয়ে যদি কিছু বলতে চান। আসলে দেখেন, আমরা পুলিশে যারা চাকরি করি তাছাড়া আসলে পরিবারকে তো আসলে সময় দিতে পারি না। আমার মা আছে, তারপরে আমার ওয়াইফ, 2 ছেলে মেয়ে, আমার বাইরে তো আছে, আলাদা থাকে। তা আসলে পরিবারকে তো আমি এতটা এই কাজের কারণে সময় দিতে পারি না, এবং তারা হয়তো মাঝে মাঝে খুব কষ্টও করে, এবং পরিবারটাকে আমার ওয়াইফ তো সামলায়, ছেলে মেয়েদের সামলায়, আমার মাকে সামলায় আমার ওয়াইফ। কিন্তু আমি আমার জবটাকে নিয়ে ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকি, এবং আমার কাছে এত সংখ্যক লোক আসে, তাদের কথা শোনা, তাদের কাজটা সলভ করা, আমার অফিসারদের নিয়ে কাজ করা, এগুলি করতে গিয়ে আমি আসলে পরিবার দিকে সময় দিতে পারি না। তাই আমি মনে করি তারা আমার প্রতি তো যে আসলেই তো প্রত্যেকটা পরিবার যখন তার হাজব্যান্ডকে পায় না একটু মন খারাপ করে, ছেলে যখন তার বাবাকে পায় না খারাপ মন করে। তারপর এখন আমার অভ্যাস হয়ে গেছে, তারা জানে যে আমি রাত 1টা 1:30 ফিরি বাসায়, এটা জানে, চলে যাওয়ার কারণে এখন আর এমন কোনো সমস্যা হয় না। এই যে আপনাকে মানুষ এত চেনে, জানে, পছন্দ করে, অপছন্দ করে, এবং বিশাল একটা ক্ষমতা হোল্ড করেন আপনি আপনার কাজের জায়গাটা থেকে, সব কিছু মিলিয়ে আপনি নিজে এনজয় করেন আপনার কাজটাকে, বা আপনি আপনার কাজটাকে, আপনার পুরো জীবনটাকে আপনি কিভাবে দেখেন? আমার যে উদ্দেশ্যে পুলিশে আসা, যে আজকে আমি অত্যন্ত আমার পরিবারও, এবং যখন দেখে যে আমি আমার পরিবার সহ আমরা কোথাও যাই, সেখানে 50টা লোক, আমার মেয়ে মাঝে মাঝে বিরক্ত বোধ করে, তোমার সাথে আসলে আলী মানুষ আসে টেলিফোন করে তুলে আলীর ছবি তোলে, কিন্তু আমার ছেলে খুব প্রাইড ফিল করে। আমার ছেলে আমার সাথে থাকতে চায়, সে এখনই পুলিশের ড্রেস লাগায় ঘুরতে চায়, এবং সে পুলিশের ব্যাটন ইউজ করে, এবং সে আমার জন্য দোয়া করে। আমার আব্বুকে আমি বলি, তো তুমি লেখাপড়া করো না কেন, আমি যেন ভালো জায়গায় থাকি, সে এটা ফিল করে আমার। আর আমার মেয়ে হলো, আমার যে এত ভক্তবৃন্দ এসে ফেল হতে সে একটু বিরক্ত বোধ করে, আর ছেলে হলো এটাকে প্রাইড করে। তা আসলে আমি মনে করি সকলেই যে এই জবটা যে একটা সেবা ব্রত নিয়ে কাজ করা যায়, মানুষের সেবা দেওয়া যায়, মানুষের পাশে থেকে কাজ করা যায়, এটা মনে করি যে এটা সবার ভাগ্যে জুটে না। আল্লাহ সবাইকে দেয় না এই ক্ষমতা। আমি মনে করি আমাকে যে ক্ষমতাটা দিয়েছে, আমি মনে করি এটা যেন আমি আমার নিষ্ঠার সাথে, সততার সাথে
যেন আমি দায়িত্বটা আরও পালন করতে পারি, এটা আমি সবার কাছে বিনীতভাবে আমি যেন তাদের কাছে রিকোয়েস্ট করি তারা যেন আমার জন্য দোয়া করে। বিশেষ করে আপনারা দেখেছেন যে 2000 সালে এবং 2023 সালে অনেক ঘটনায় ঘটেছে, আগুন লাগানোর ঘটনা, বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা, অনেক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আমরা ডিবি পুলিশ কিন্তু তাৎক্ষণিক যারা এই ঘটনার জড়িত আমরা সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করেছি। তারা আদালতে গিয়ে 164 করেছে এবং বাংলাদেশে অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে, ইফটিজিংয়ের শিকার হচ্ছে, তারা টাকা নিয়ে যাচ্ছে, ফেসবুকে তারা ব্ল্যাকমেল করছে। সমস্ত মানুষ যখনই তারা এই শিকার হলেই তারা মনে করে ডিবি যেতে হবে, আসে আমাদের কাছে, আসে আমরা কাজগুলি করে দিচ্ছি। অনেক শুভকামনা থাকছে আপনার কাজের জন্য, ধন্যবাদ। পরিবারের আপনাকে জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ হারুন ভাই, ভালো জি, থাকবেন। ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আমাদের অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজি কিবরিয়া শো। আমাদের সঙ্গে ছিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সামনের সপ্তাহে আরও একজন অতিথিকে নিয়ে আমি ফিরে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।